নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। ঘরে বাইরে চাপে তার জেরে মোহাম্মদ ইউনূসের এবার সুর নরম। এই খবরের দিকেই নজর রাখবো। এবার তার ঘোষণা, সংস্কারের পরে ভোট নয়, সংস্কারের সঙ্গে সঙ্গেই বাংলাদেশে চলবে ভোটের প্রস্তুতি। এতদিন বারবার বুঝিয়েছেন বাংলাদেশ ভোটের এখনো দেরি আছে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। ঘরে বাইরে চাপের মুখে পড়ে মোহাম্মদ ইউনূসের এখন সুর নরম। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। 10 দিনেই সুর বদল, আগে সংস্কার পরে ভোট। এই অবস্থান থেকে সরে এলেন মোহাম্মদ ইউনূস। অনেকেই বলছেন এর থেকে স্পষ্ট ইউনূস সরকার ঘরে বাইরে কতটা চাপে। একদিকে সুর চড়াচ্ছেন হাসিনা। আজকে এমন একটা অবস্থায় পড়ে গেছে যেখানে বাংলাদেশটা মনে হয় যেন হায়নাদের দখলে চলে গেছে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই, শান্তি নাই, পেটে খাবার নাই। সেই ধরনের একটা পরিস্থিতিতে মানুষকে জীবন কাটাতে হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা যে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বাংলাদেশের মানুষের যে সার্বিক অর্থসামাজিক উন্নতি আমরা করেছিলাম, তা সবই ধ্বংস করে দিচ্ছে। আবার যেন বাংলাদেশ এখন ভিক্ষুকা জাতীয় পরিণত সেই চক্রান্তটা এই করছে। অগাস্টে শেখ হাসিনার দেশত্যাগ, তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। হাসিনা বিরোধী আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার করতে বড় ভূমিকা নেয় বিএনপি। সেই বিএনপির দাবি দ্রুত ভোট করাতে হবে, কিন্তু ভোটের আগে দেশে সংস্কারের প্রয়োজন বলে ঘোষণা করেছিলেন ইউনূস, যা মানতে নারাজ বিএনপি। তাদের প্রশ্ন, ভোট এত দেরিতে হবে কেন? বিএনপির দাবি, আগে ভোট পরে সংস্কার। পদ্মাপাড়ে সংস্কার হবে নির্বাচিত সাংসদদের হাত দিয়ে। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সেটা একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে, সংস্কার করতে হবে সংসদে। ইউনূস সরকারের প্রেস সচিব জানিয়েছিলেন বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে 2026-এর জুন মাসের মধ্যে। এ নিয়ে বাংলাদেশে অনেকেরই আপত্তি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা বলবো ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। এই মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। জাতীয় সরকার করতে হবে, তারা শুনলেন না। ঘরে এরকম চাপ, বাইরে থেকেও চাপ। একদিন আমেরিকা কড়া বার্তা দিচ্ছে তো আরেকদিন বাংলাদেশে যাচ্ছেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। ঘরে বাইরে এই চাপের মুখে ভোট নিয়ে এবার সুর বদল মোহাম্মদ ইউনূসের। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নিউজ 18 বাংলা। এই বাংলাদেশেরই একটা ভিডিও দেখাই আপনাদের। বাংলাদেশে আক্রান্ত শিক্ষক। চট্টগ্রামে স্কুলে আক্রান্ত একজন হিন্দু শিক্ষক। বাংলাদেশে ফের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। স্কুল থেকে বের করে দেওয়া হয় ওই শিক্ষককে। সংখ্যালঘু নির্যাতনের এই ভিডিওতে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। স্কুল থেকে শিক্ষককে যখন বের করে দেওয়া হয়, সেই সময় সমানে চলতে থাকে চর, ঘুষি, লাথি। এই ভিডিও কে পোস্ট করেছেন? এই ভিডিও পোস্ট করেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সামাজিক মাধ্যমে পোস্ট করে এই ভিডিও সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পোস্টে মমতার সমালোচনা। শুভেন্দুর পোস্ট নিয়ে এবার সরব কুণাল ঘোষ। কেন্দ্রকে না বলে রাজ্যকে নিশানা, বিকৃত মানসিকতার পরিচয় দাবি কুণাল ঘোষের। বাংলাদেশের ছবি পোস্ট করে উত্তেজনা প্ররোচনা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা দেশের দায়িত্বে রয়েছেন, যাদের অধিকার রয়েছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার। বিরোধী দলনেতাকে অনুরোধ করব এই বিকৃত প্রচার না করে দয়া করে আপনার দলের কাছে কৈফিয়ত চান। কেন বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর সরকার, 56 সরকার, তারা এইভাবে নিষ্ক্রিয় হয়ে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে? ইউনূসের জমানায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা, তাই কি আবারও বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাক অস্ত্র ঢুকছে পশ্চিমবঙ্গে? ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গির সম্পর্কে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে অসমের এসটিএফ এর জালে আরও এক জঙ্গি, ধুবড়ি থেকে জালে শাহিনুর ইসলাম। শনিবার ক্যানিংয়ে পুলিশের জালে ধরা পড়ে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। জাভেদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সদস্য। জঙ্গি ট্রেনিং পায় পাকিস্তানে। যত সময় যাচ্ছে এই কাশ্মীরি জঙ্গির সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন বেশ কয়েকবার পাকিস্তান থেকে নেপালে গিয়েছিল জাভেদ। ব্যবসায়ের ছদ্মবেশে নেপালে যাতায়াত করত। ব্যবসার আড়ালে নেপালে অস্ত্র কারবারে যুক্ত ছিল। নেপাল থেকে অস্ত্র পাচার করত ভারতে। ভারতে নাশকতার জন্য নেপাল থেকে জঙ্গিদের অস্ত্র পাঠাতো জাভেদ। সেই অস্ত্র ছড়িয়ে পড়ত ভারতের বিভিন্ন জায়গায়। একটা সময় পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে এবার বাংলায় ঢুকত পাক অস্ত্র। তারপর ছড়িয়ে পড়তো ভারতের নানা জায়গায়। বাংলাদেশে পালাবদলের পর সে দেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েছে। এই পরিস্থিতিতে পুরনো রুট দিয়ে ফের অস্ত্র ঢোকানোর ছক কষছে জঙ্গিরা। সেই কারণেই জাভেদকে ক্যানিংয়ে পাঠানো হয় বলে দাবি গোয়েন্দাদের। তদন্তকারীরা এও জানতে পেরেছেন হাফিজ সৈয়দের ছেলে তালহা সৈয়দের সঙ্গে 3 থেকে 4 বার বৈঠক হয় জাভেদের। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে বৈঠক হয় দুজনে। মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এই হাফিজ সৈয়দ। 25শে ডিসেম্বর গ্রেফতার 2 জঙ্গি। 3 দিনের মধ্যে গ্রেফতার আরও এক। জঙ্গি দমন অভিযান অপারেশন প্রঘাতে ফের সাফল্য অসম এসটিএফ এর। এবার ধুবড়ি থেকে জালে শাহিনুর ইসলাম। জানা গিয়েছে এদিন ধুবড়ির বিলাসী পাড়ায় অভিযান চালায় অসম এসটিএফ। তখনই সাফল্য। বছর 36-এর শাহিনুর ইসলামকে অনেক দিন ধরেই পুলিশ খুঁজছিল। ধৃতের থেকে উদ্ধার হয় প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং আপত্তিজনক কয়েকটি বই। এসব পরিচয়পত্র জোগাড় হলো কিভাবে, পুরোটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে 25শে ডিসেম্বর কোকরাঝাড় থেকে গ্রেফতার করা হয় আব্দুল জাহির শেখ এবং সাব্বির মির্ধাকে। দুজনেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সম্প্রতি ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেফতার করে অসম এসটিএফ। পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। এদের জেরা করেই জাহির ও সাব্বির নামে 2 জঙ্গির খোঁজ পায় অসম পুলিশ। তারপর এদিন ফের অপারেশন প্রঘাতে সাফল্য, ফের জঙ্গি জালে। নিউজ 18 বাংলা।